আগের ক্লাসে আমরা পড়লাম যে বোরের পরমাণু মডেলে যেটা ত্রুটি, তাহলে বোরের পরমাণু মডেলে যে ত্রুটি সেইটাকে কারেকশান কে করবে, বা কারেকশানের যে পরবর্তী যে কারেকশান হলো সেটা কে করলো না বিজ্ঞানী সোমারফিল্ড। সোমারফিল্ডের যে তত্ত্ব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, আগে বোরের তত্ত্বটা সম্বন্ধে একটু আগে বলি যে বোরের তত্ত্ব আমরা কি পেয়েছিলাম। বোরের তত্ত্বে যে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলি কতগুলি বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে, কিন্তু বিজ্ঞানী সোমারফিল্ড বললেন যে এই যে কক্ষপথগুলি ইলেকট্রনগুলি পরিভ্রমণ করছে সেই কক্ষপথগুলি শুধুমাত্র যে বৃত্তাকার তা নয়, উপবৃত্তাকারও হতে পারে। তো উপবৃত্তাকার কক্ষপথের ধারণা কিন্তু বিজ্ঞানী সোমারফিল্ডের দিনে। উপবৃত্তাকার কক্ষপথগুলি তাহলে কেমনভাবে সৃষ্টি হচ্ছে বা সেই সম্বন্ধে ধারণা নিয়ে সোমারফিল্ডের তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, তাহলে এর সাথে প্যারালালি আমরা বোরের যে আছে পরমাণুর গঠন সম্বন্ধে সেটা নিয়ে একটু আগে আমরা আঁকি, তাহলে এর সঙ্গে ট্যালি করে বোঝাতে সুবিধা হবে। তো দেখো, এই হচ্ছে বোরের তত্ত্ব অনুসারে নিউক্লিয়াস ইলেকট্রনগুলি কতগুলি বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। অর্থাৎ দেখো, এই যে নিউক্লিয়াসটা আছে কি কোথায়, এই কক্ষপথটা যদি বৃত্তাকার হয় তার কেন্দ্রে একটা যে বৃত্ত, তার একদম মিডিল পয়েন্টকে কি বলে না কেন্দ্র বলে, এটাকে বলে কেন্দ্র। সেই কেন্দ্র এবং তার চারদিকে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করছে। দেখো, এই যে ক্ষেত্রে পরিভ্রমণ করছে, এই পরিভ্রমণ কালে এখানে কিন্তু এর যে রেডিয়াস বা ব্যাসার্ধ এইটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কেবলমাত্র কোনটার পরিবর্তন হচ্ছে, যেহেতু ইলেকট্রনটা এইভাবে স্পর্শক বরাবর যাচ্ছে, তাহলে এক্ষেত্রে শুধুমাত্র কী হচ্ছে আমাদের, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিবর্তন যেটা হয় সেটা কিন্তু আমাদের হচ্ছে যে ঘূর্ণন যে কোণটা আছে সেই ঘূর্ণন কোণের পরিবর্তন হতে পারে। অর্থাৎ দেখো, আমাদের এইখানে ধরো নিউক্লিয়াসটা ছিল, এই ইলেকট্রনটা ছিল, এই অবস্থা থেকে এই অবস্থায় এলো, তাহলে দেখো অ্যাঙ্গেলটার যে মানটা সেটা কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে, কিন্তু রেডিয়াসের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এরপর আসি আমাদের সোমারফিল্ডের তত্ত্ব অনুসারে। সোমারফিল্ডের তত্ত্ব অনুসারে এর কক্ষপথটা কী হতে পারে, বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে। তাহলে উপবৃত্তাকার কক্ষপথ নিয়ে আলোচনা করি। তাহলে উপবৃত্তাকার কক্ষপথ মানে কীরকম দেখতে, অনেকটা ডিমের মতো। এক্ষেত্রে দুটো অ্যাক্সিস পাওয়া যায়, একটা হচ্ছে মেজর অ্যাক্সিস যেটা বড়, আর একটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। তো সেক্ষেত্রে এর যেমন বৃত্তাকার কক্ষপথের হয় কেন্দ্র, সেরকম এর কি হয় ফোকাস। তাহলে এই ফোকাসে কি অবস্থিত থাকবে, নিউক্লিয়াসটা ফোকাস অবস্থিত থাকবে। এবং এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে যখন ইলেকট্রনটা এই কক্ষপথ বরাবর ঘুরতে থাকছে তখন কিন্তু অ্যাট এ টাইম দেখো দুটোরই পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমাদের যে রেডিয়াস বা ব্যাসার্ধ তারও পরিবর্তন হচ্ছে, আবার যে আমাদের যে কোণটা, ঘূর্ণন কোণ, এই দুটোরই কিন্তু পরিবর্তন হচ্ছে। এবং এই বিজ্ঞানী সোমারফিল্ড অনুসারে যে এই যে ডিস্টেন্সটা এই অনুযায়ী যেটা ছিল আমাদের বোরের তত্ত্ব অনুযায়ী ছিল কী বলতাম, রেডিয়াস। উনি বললেন এইটা হলো কি রেডিয়াস ভেক্টর। এবং এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, ধরো এই অবস্থা, এখানে ইলেকট্রনটা আছে, এখানে ইলেকট্রনটা আছে, এখানে নিউক্লিয়াস, এখানে ইলেকট্রনটা আছে, তাহলে এইটা হলো আমাদের রেডিয়াস ভেক্টর। এই যে ডিস্টেন্স এটা রেডিয়াস ভেক্টর। আর যে এই যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হলো এইটাকে উনি বললেন না অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। দেখো, এবং এই যে ঘুরছে এক্ষেত্রেও কিন্তু ইলেকট্রনের যে গতিবেগটা কোন দিকে বরাবর নত থাকছে না স্পর্শক বরাবর। এই স্পর্শক বরাবর দেখো ইলেকট্রনটা যদি আমাদের ঘুরে, ধরো ইলেকট্রনটা এইভাবে ঘুরছে, ইলেকট্রনটা ধরো আমাদের এইভাবে ঘুরছে, এইভাবে ইলেকট্রনটা ধরো ঘুরছে, তাহলে এর যে গতিটা কোন দিক বরাবর থাকবে না স্পর্শক বরাবর। তাহলে যেই স্পর্শক বরাবর থাকছে, তাহলে এই স্পর্শক বরাবর থাকার জন্য কী হচ্ছে, দুটো লম্ব উপাংশ আমরা পাবো। একটা হচ্ছে কি, একটা এটা যদি স্পর্শক হয় এটা হচ্ছে রেডিয়াল, এটা আর হচ্ছে অ্যাঙ্গুলার। এই দুটো স্পর্শকের যদি লম্ব উপাংশ, একটা নাম দেওয়া হচ্ছে কি রেডিয়াল, আর একটা হচ্ছে যে অ্যাঙ্গুলার। তাহলে রেডিয়ালের জন্য যে উপাংশের জন্য যে বেগটা পাবো সেটা কি বলবো, রেডিয়াল বেগ। আর যেটা অ্যাঙ্গুলারের জন্য যেটা পাবো সেটা কি বলবো, অ্যাঙ্গুলার বেগ। এবার এই রেডিয়াল ভেলোসিটির জন্য তাহলে আমরা একটা মোমেন্টামও পাবো, কারণ ইলেকট্রন একটা ভর আছে। তাহলে এই রেডিয়াল যে বেগটার জন্য যেটা পাবো সেটা হচ্ছে রেডিয়াল মোমেন্টাম। আর অ্যাঙ্গুলার যেটা আছে সেটার জন্য কী পাবো না অ্যাঙ্গুলার মোমেন্টাম। মোমেন্টাম মানে হচ্ছে ভর বেগ। তাহলে এর একটা ভর বেগের অভিমুখ হচ্ছে কোন দিকে, এই দিকে অ্যাঙ্গুলারের। আর রেডিয়ালের ক্ষেত্রে কোন দিকে না এই দিকে, রেডিয়াল মোমেন্টাম যেটা পাবো কোন দিকে না এই দিকে, কারণ রেডিয়াল বেগটা আমাদের এই দিকে, অ্যাঙ্গুলার বেগটা আমাদের এই দিকে।
এবং সমারফিল্ড বলেন যে এই দু ক্ষেত্রেই যে ভরবেগ যে আমরা পাচ্ছি রেডিয়াল এবং অ্যাঙ্গুলার, এই দুটোই কিন্তু h/2π এর সঙ্গে সরল গুণিতক হবে। h/2π এর সাথে সরল গণিতক হবে। দেখো এটা কীরকমভাবে সরল গণিতক হয়, দেখো না, উনি বললেন যে রেডিয়াল যে মোমেন্টাম আমরা পাবো, রেডিয়াল মোমেন্টাম সেটা উনি বললেন, কী বললেন না, nr ইন্টু h/2π, এবং অ্যাজিমুথাল যে মোমেন্টাম, সেটা সমান হলো k ইন্টু h/2π, অর্থাৎ এই দেখো সরল গুণিতক। এরপরে আসি এনআর কি, এনআর কি আর কে কি। যথাক্রমে এনআর হলো রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা, আর কে হলো অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এনআর হলো রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা, এবং কে হলো অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এবং উনি বললেন যে এই যে রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা এবং আমাদের যে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা আমরা পেলাম, এই দুটোর সঙ্গে যে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ যে আমাদের বোরের তত্ত্ব আমরা পেয়েছিলাম যে এটা যদি আমাদের n সমান 1 হয়, এটাকে আমরা কী বলেছিলাম কে, তারপরের আরেকটা যদি কক্ষ নিই সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম কি কক্ষপথ n সমান 2, যেটা আমরা কি বলেছিলাম এল। এরকম উনি বললেন যে মুখ্য কোয়ান্টাম সঙ্গে এই রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা এবং আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা সম্পর্ক হলো n সমান nr প্লাস কে, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা কিন্তু যোগফল হচ্ছে কার, রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার যোগফল। এবং উনি বললেন যে n/k, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা বাই অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এনআর কিন্তু নয়, n/k সমানই হলো আমাদের কি a/b, যেখানে এটা হলো কি না মেজর অ্যাক্সিসের দৈর্ঘ্য, কোনটা না এইটা মেজর অ্যাক্সিসের দৈর্ঘ্য, বিটা কি মাইনর অ্যাক্সিসের দৈর্ঘ্য। মেজর অ্যাক্সিস বাই মাইনর অ্যাক্সিস। উনি বললেন যে এবং উনি এক সম্পর্ক বললেন কি না মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এই দুটোর অনুপাত কী হবে না মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিসের অনুপাতের সঙ্গে পরস্পর সমান হবে। এবং এইটা ব্যাখ্যা করতে কি উনি আরও বললেন যে এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার সঙ্গে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার সম্পর্ক কীরকম হবে বা এর মানগুলো কীরকম হবে। যদি ধরো আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যদি হয় n সমান যদি হয় 4, মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মান যদি 4 হয়, উনি বললেন যে এর সর্বনিম্ন থেকে এবং সর্বোচ্চ মান পর্যন্ত অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান হবে কে এর মান হবে 1, 2, 3, 4। ধরো n এর মান সমান হচ্ছে আমাদের 3, তাহলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ আমাদের কে এর মান কত হবে 1, 2, 3। ধরো n এর মান আমাদের কত 5, তাহলে কে এর মান কত হবে 1, 2, 3, 4, 5, এতগুলো মান আমরা পেতে পারি। এবং সেক্ষেত্রে যখন দেখো 4, কে এর মানও 4, তাহলে n সমান আমাদের কী আসবে কে। কিন্তু যখন আমাদের কে এর মান 1, তখন কিন্তু কে লেস দ্যান n। এই দেখো দুটো কন্ডিশান, একটা n সমান কে আর একটা হচ্ছে কে লেস দ্যান n। যে সমস্ত ক্ষেত্রে n সমান কে হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কক্ষপথটা কী হবে বৃত্তাকার, সেক্ষেত্রে কিন্তু আমাদের কক্ষপথ হবে বৃত্তাকার। এবং কে এর মান যত কমতে থাকবে
এবং কে এর মান যত কমতে থাকবে তত আমাদের কী হবে, তত কিন্তু কক্ষপথগুলো উপবৃত্তাকার হতে শুরু করবে। অর্থাৎ ধরো কে এর মান যখন আমাদের 3, তখন উপবৃত্তটা কেমন হবে, ধরো এরকম উপবৃত্তাকার হলো। আবার ধরো আমাদের কী হলো না, ধরো কে এর মানে আমাদের কত 2, তখন কিন্তু উপবৃত্তটা আরও উপবৃত্তাকার হবে। ধরো কে আমাদের কে এর মান 1, তখন কিন্তু এ আরও উপবৃত্তাকার হবে। অর্থাৎ এক্ষেত্রে কে সমান কত 1, এক্ষেত্রে কে সমান 2, এক্ষেত্রে কে সমান 3, এক্ষেত্রে কে সমান 4। যদিও প্রত্যেক ক্ষেত্রেই এন সমান এক্ষেত্রে কত এন সমান 4। অর্থাৎ কে এর ভ্যালু যত আমাদের কমবে তত কিন্তু কক্ষপথগুলো তত উপবৃত্তাকার হতে শুরু করবে। এই উপবৃত্তাকার কক্ষপথের ধারণাটা উনি এইভাবেই দিলেন আমাদের, এবং উনি বললেন যে আমাদের এক্ষেত্রে যে এর যে মানগুলো আছে সেই মানগুলো আমাদের কী হতে পারে, এই মানগুলো আমাদের কিন্তু ভ্যারি করতে পারে এইভাবে। অর্থাৎ কিন্তু একটা সর্বোচ্চ মান পাবো এবং সর্বনিম্ন মান পাবো। এটা হচ্ছে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান। যে সমস্ত ক্ষেত্রে কে এর ভ্যালুটা এন এর ভ্যালুর থেকে যত কমতে শুরু করবে তত কিন্তু সেটা কী হতে শুরু করবে, ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার হতে আমাদের শুরু করবে। এইভাবেই উনি আমাদের বললেন যে কিভাবে আমাদের আসছে কি না উপবৃত্তাকারের ধারণা বৃত্তাকারের থেকে। তাহলে প্রথম থেকে আরেকবার বলি, জিনিসটা আরেকবার রিভাইজড হয়ে যায় না কীরকম। সোমারফিল্ডের তত্ত্ব অনুসারে উনি বললেন যে আমাদের কক্ষপথটা বৃত্তাকারও হতে পারে উপবৃত্তাকার হতে পারে। এই জিনিসটি যেহেতু আমাদের জানা হয়ে গেছে তাই আরেকবার বলে দিই এখানে যে তাহলে কখন বৃত্তাকার, যখন এন সমান কে তখন বৃত্তাকার, কিন্তু যখন কে লেস দ্যান এন তখন কিন্তু উপবৃত্তাকার। এবং সেক্ষেত্রে উপবৃত্তে তিনি ধারণা দিতে গিয়ে বলেন যে একটা যেহেতু উপবৃত্ত আছে সেখানে তার দুটো অ্যাক্সিস পাবো, একটা মেজর অ্যাক্সিস আর একটা মাইনর অ্যাক্সিস। দেখো এক্ষেত্রে যেহেতু আমাদের জিনিসটা জানা হয়ে গেছে তার আগে বলে দিই, তাহলে দেখো যত কে এর ভ্যালু আমাদের কমছে, যত কে এর ভ্যালু আমাদের কমছে তত কিন্তু কার পরিমাণটা বাড়ছে, কিন্তু মেজর অ্যাক্সিসের পরিমাণটা বাড়ছে, মাইনর অ্যাক্সিসের পরিমাণটা আমাদের কমছে। দেখো 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 এক্ষেত্রে এই সম্পর্কটা দেখলেই বোঝা যাবে। দেখো আমাদের কে এর ভ্যালু যত কমছে তত কী হচ্ছে, দেখো এর ভ্যালুটা বাড়ছে, কারণ এন এর ভ্যালুটা তো আমাদের ফিক্সড আছে। দেখো জিনিসটা কীরকম, উনি বললেন এন বাই কে, তাহলে যখন এন এর মান ধরো 4, তাকে যদি আমি যখন কে এর ভ্যালু 3 তার যে ভ্যালুয়েশান হবে, আর যখন এন এর মান 4 আর কে এর মান 1 তখন কিন্তু তার ভ্যালুয়েশানটা বেশি হচ্ছে। অর্থাৎ কার পরিমাণটা বাড়ছে, দেখো মেজর অ্যাক্সিসের পরিমাণটা বাড়ছে। যত কে এর ভ্যালু কমছে তাহলে এ এর ভ্যালুটা তত গ্রেটার দ্যান হচ্ছে কার থেকে, বি এর থেকে, মাইনর অ্যাক্সিসের থেকে, সেই জন্য তত বেশি ইলিপ্টিক্যাল হতে শুরু করছে। তাহলে আরেকবার প্রথম থেকে বলে দিই যে তাহলে এক্ষেত্রে উপবৃত্তাকার কক্ষপথে যদি ঘুরে তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু আমি এই বৃত্তাকার কক্ষপথে যেমন কেন্দ্র পেলাম সেখানে কিন্তু কেন্দ্র পাবো না, এক্ষেত্রে কী পাবো, ফোকাস। এই ফোকাসে কিন্তু নিউক্লিয়াসটা আমাদের থাকছে এবং সেক্ষেত্রে ইলেকট্রনগুলো কী হচ্ছে না ঘুরছে এবং তাদের গতিটা কোন দিকে হচ্ছে, স্পর্শক বরাবর। উনি বললেন এই ফোকাস থেকে ইলেকট্রনের যে দূরত্ব উনি বললেন সেটা কি, যেটা এই ক্ষেত্রে আমরা বলেছিলাম রেডিয়াস, উনি সেটা বললেন রেডিয়াস ভেক্টর। আচ্ছা এক্ষেত্রে যেটা বললেন যে আমাদের যেটা অ্যাঙ্গেল ধরা হয়েছিল কৌণিক কোণ, আমাদের ঘূর্ণন কোণ, সেটা উনি বললেন না অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। এবার গতিটা যদি ধরা যায় স্পর্শক বরাবর ওর গতি হবে যখন ঘূর্ণনকালে, তাহলে সেক্ষেত্রে দুটো লম্ব উপাংশ পাবো, একটা রেডিয়াল একটা অ্যাঙ্গুলার। তাহলে রেডিয়াল বরাবর যে তার বেগটা রেডিয়াল বেগ, অ্যাঙ্গুলার বরাবর তার বেগটা কী বলবো, অ্যাঙ্গুলার বেগ। এর জন্য যে মোমেন্টাম বা ভরবেগ পাবো সেটা হচ্ছে রেডিয়াল মোমেন্টাম, আর এটা কি বলবো, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবং উনি বললেন এই যে রেডিয়াল মোমেন্টাম এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম এই দুটোই কিন্তু কার সাথে সরল গুণিতক হবে, সরল গুণিতক হবে h/2π এর সাথে। এই h/2π এর সাথে আমাদের সরল গুণিতক হবে এবং সেক্ষেত্রে উনি বললেন যে রেডিয়াল মোমেন্টাম সমান কী হবে, nr ইন্টু h/2π, যেখানে nrটা কি রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা, আর অ্যাজিমুথাল মোমেন্টাম কী হবে, k ইন্টু h/2π, যেখানে কেটা হচ্ছে কি
অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এটা রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা, এটা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এবং এইটার সঙ্গে মুখ্য কোয়ান্টাম সংখ্যার কী সম্পর্ক? যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যা হয় আমাদের n, তাহলে এটা কার সাথে যোগফলের সমান হবে? রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার সঙ্গে। এবং উনি আরও বললেন যে এই যে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যার যে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার যে সম্পর্ক, উনি বললেন n/k কার সাথে হবে না, n/k সমান হবে যে মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিসের অনুপাতের সঙ্গে সমান হবে। এবং এটা করতে গিয়ে উনি বললেন যে আমাদের যখন n এর মানটা যখন k এর সাথে সমান হবে, অর্থাৎ যে আমরা ভ্যালুয়েশনটা পাচ্ছি n এর মান যদি 4 হয়, তাহলে k এর ভ্যালুয়েশন আমরা কী কী পেতে পারি? k এর ভ্যালুয়েশন আমরা পেতে পারি 1, 2, 3, 4টা সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান। k এর ভ্যালুয়েশন যখন n এর সঙ্গে সমান হয়ে যাবে, তখন সেক্ষেত্রে কক্ষপথগুলো আমরা কী পাবো? বৃত্তাকার। কিন্তু যখন k এর ভ্যালুয়েশনটা কম হবে কার থেকে? মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর থেকে, তখন কিন্তু উপবৃত্তাকার হতে শুরু করবে। এবং উপবৃত্তের ক্ষেত্রে এর মানটা আরও বেশি, মেজর অ্যাক্সিসের মানটা বেড়ে যাবে কখন? যখন k এর ভ্যালুয়েশনটা আরও কমতে শুরু করবে। কারণ k এর ভ্যালুয়েশন যত কমবে, kটা বাড়ছে, এটা বেড়ে যাচ্ছে, দেখো। তাহলে সেই কারণে আমাদের সেই কক্ষপথগুলো তত কী হবে? উপবৃত্তাকার কক্ষপথের সৃষ্টি হবে। এবং উনি যে বললেন এই যে আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, পরবর্তী ক্ষেত্রে পরের ক্লাসে আমরা দেখব, সেক্ষেত্রে যে আমাদের যে কোয়ান্টাম থিওরি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আসবে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ধারণা আমরা পাবো।